হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইপস অফ কনস্টিটিউশন। যে সংবিধানের প্রকারভেদ, কত প্রকারের সংবিধান হয়ে থাকে। যে লিখিত সংবিধান হয়, অলিখিত সংবিধান হয়, এছাড়াও সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান কিন্তু হয়ে থাকে। দেখো, সংবিধানের যে লিখিত এবং অলিখিত প্রকার আছে সেটা কিন্তু লিপিবদ্ধকরণের প্রকৃতি ও পরিমাণের উপর ভিত্তি করে। ঠিক আছে, সংবিধানের যে লিপিবদ্ধকরণের প্রকৃতি ও পরিমাণের উপর ভিত্তি করে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। ঠিক আছে, আরেকটা প্রকার হয়, সেটা হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতির উপর ভিত্তি করে। ঠিক আছে, সংশোধনী পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু দুটি প্রকারের সংবিধান হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, তাহলে এই হলো প্রকারভেদ। এই দুটা সম্পর্কে তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে লিপিবদ্ধকরণের প্রকৃতি ও পরিমাণের উপর ভিত্তি করে লিখিত সংবিধান হয়, অর্থাৎ রিটেন কনস্টিটিউশন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন হয়। আর একটা হচ্ছে সংবিধানের সংশোধনী পদ্ধতির উপর ভিত্তি করে একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান হয়, একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান হয়। ঠিক আছে, একটা ফ্লেক্সিবল কনস্টিটিউশন, একটা রিজিড কনস্টিটিউশন। তাহলে এখন দেখবো যে লিখিত সংবিধান কাকে বলে এবং অলিখিত সংবিধান কাকে বলে। দেখো, লিখিত সংবিধান প্রথমে কাকে বলে? যে যেই সংবিধান কিনা, সংবিধান মানে কি আগে বলে নি, যে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই যে আইনের নথি, সেটাই হচ্ছে সংবিধান। তাহলে সেই সংবিধান, এখানে লিখিত সংবিধান বলতে যেটা লেখা হয়েছে, যে সংবিধান একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ একটা সংবিধান সভা দ্বারা কি হয়েছে, যে আগে থেকেই লিপিবদ্ধ করা হয়েছে একটা দলিল হিসেবে, সেটা হচ্ছে লিখিত সংবিধান। আর লিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে যেমন ভারতের সংবিধান। ঠিক আছে, ভারতের সংবিধান, ঠিক আছে, লিখিত সংবিধান, লিখিত সংবিধান, লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তাছাড়াও আমেরিকার সংবিধান, ফ্রান্সের সংবিধান। তাহলে এগুলি হচ্ছে লিখিত সংবিধানের উদাহরণ। এই তিনটি দেশে লিখিত সংবিধান দেখা যায়। এবার অলিখিত সংবিধান কাকে বলে? যে অলিখিত সংবিধান বলতে বোঝায় যে সংবিধান কোনো সংবিধান সভা দ্বারা কিন্তু লিখিত হয়নি, প্রচলিত রীতিনীতি, আইনসভায় প্রণীত আইন, তারপরে বিচারালয়ের যে রায়, তার উপর ভিত্তি করে যে সংবিধান তৈরি হয় সেটা হচ্ছে অলিখিত সংবিধান। যেমন অলিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে অলিখিত ব্রিটেন। ব্রিটেনের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান, এটা মনে রাখবে। তারপরে এখন হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে, এটা জানবে। দেখো, সুপরিবর্তনীয় সংবিধান বলতে সেই সংবিধানকে বোঝায় যে সংবিধানকে সহজেই সংশোধন করা যায়। বোঝা গেল? তাহলে যেই সংবিধানকে সহজেই সংশোধন করা যায় সেই সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হচ্ছে ব্রিটেনের সংবিধান। ঠিক আছে, তাহলে ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, আবার সুপরিবর্তনীয় সংবিধান।
আর এখন দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে সংবিধান আর কি, যে সংবিধান সংশোধন করা পদ্ধতিটা খুবই জটিল, সহজে পরিবর্তন করা যায় না সংবিধান, বা সংবিধান সংশোধন করা যায় না সহজে, সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ কি? আমেরিকার সংবিধান। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ, অর্থাৎ সেইখানে যে সংবিধান সেটা সহজে সংশোধন করা যায় না, খুব জটিল একটা পদ্ধতি আছে। তাহলে এই হয়ে গেল লিখিত সংবিধান, অলিখিত সংবিধানের উদাহরণ, এবং সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ, এবং কাকে বলে বুঝলে সেটা। এখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে ভারত কি সুপরিবর্তনীয় সংবিধান নাকি দুষ্পরিবর্তনীয় সংবিধান? ভারত লিখিত সংবিধান, এটা তোমরা বুঝলে। তাহলে ভারতের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান না, ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আর এটা সুপরিবর্তনীয় সংবিধান নাকি দুষ্পরিবর্তনীয় সংবিধান? তাহলে মনে রাখবে, ভারতের সংবিধান না সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ, অর্থাৎ কিছুটা অংশ ভারতের সংবিধানের সুপরিবর্তনীয় এবং কিছুটা অংশ দুষ্পরিবর্তনীয়। মানে ভারতের সংবিধানের এমন কতগুলি আইন আছে যেগুলিকে পরিবর্তন করা খুব কঠিন, যেগুলিকে সংশোধন করা খুব আর কি একটা জটিল পদ্ধতি। আর কিছু এমন সাধারণ আইন আছে যেগুলিকে আর কি সহজেই পরিবর্তন করা যায়, অর্থাৎ সুপরিবর্তনীয়। তাহলে এর জন্যই ভারতের সংবিধান হচ্ছে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। কিছুটা অংশ সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজেই পরিবর্তন করা যায়, সংশোধন করা যায় ভারতের সংবিধানে, আর কিছু কিছু আইন আছে ভারতের সংবিধানে যেগুলো সহজে পরিবর্তন করা যায় না। তাহলে এখন জানবো যে লিখিত সংবিধানের সুবিধা অসুবিধা এবং অলিখিত সংবিধানের সুবিধা অসুবিধা। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে লিখিত সংবিধানের সুবিধা আর অসুবিধা এবং অলিখিত সংবিধানের সুবিধা এবং অসুবিধা। প্রথমে দেখো যে লিখিত সংবিধানের সুবিধা কি কি। দেখো প্রথম হচ্ছে স্পষ্টতা। দেখো সংবিধান, লিখিত সংবিধানের মধ্যে কি থাকে, যে স্পষ্টভাবে লিখিত আকারে আগে থেকে কি থাকে, যে রাষ্ট্র পরিচালনা করার জন্য, শাসন কার্য পরিচালনা করার জন্য কার কোন দায়িত্ব, কার কোন ক্ষমতা থাকবে এবং নাগরিকের কি কি মৌলিক অধিকার থাকবে, সমস্ত লিখিত আকারে থাকে। তাহলে সকলে সচেতন থাকে, তার জন্য একটা স্পষ্টতা দেখা যায় লিখিত সংবিধানে। তারপর হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব কিসের জন্য, যে লিখিত সংবিধান বেশিরভাগই কি হয়, যে বেশিরভাগ লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না। আর তার ফলে কি হয়, যে সংবিধান একটা স্থায়ী রূপ ধারণ করে, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না, এটা স্থায়িত্ব দেখা যায় সংবিধানে। তারপর হচ্ছে 3 নম্বর, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্যতা। যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে ফেডারাল স্ট্রাকচার যাকে বলা হয়। ঠিক আছে, ফেডারাল স্ট্রাকচার বলতে ভারতের মধ্যে কেমন সরকার আছে, যে কেন্দ্র সরকার আছে এবং রাজ্য সরকার আছে। তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে এটাকেই বোঝায় যে রাজ্য এবং কেন্দ্র তার মধ্যে ক্ষমতা বন্টিত আছে। ঠিক আছে, তাহলে কেন্দ্রের কাছে ক্ষমতা আছে এবং রাজ্যের কাছেও ক্ষমতা আছে, তাহলে কার কাছে কতটুকু ক্ষমতা আছে তা নিয়ে কিন্তু বিবাদ বাড়তে পারে। সেজন্য লিখিত সংবিধান আগের থেকেই লেখা থাকে যে রাজ্য সরকারের কতটুকু ক্ষমতা, কেন্দ্র সরকারের কতটুকু ক্ষমতা, তার জন্য কোনো বিবাদ হয় না। তাহলে এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ বা বলতে পারো সুবিধা, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্যতা, এটা দরকার হয়। তারপরে দেখো যে গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে। তাহলে গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে, অর্থাৎ সংবিধানের মধ্যে ভারতের নাগরিকের মৌলিক অধিকার সমূহ লেখা থাকে আগের থেকেই, তাহলে সরকার সহজেই সেই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না। তাহলে এর দ্বারা গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে। তারপরে দেখো অসুবিধা। এখন লিখিত সংবিধানের অসুবিধা কি কি? তাহলে প্রথমে দেখো যে যুগোপযোগী নয়। তাহলে এখানে যুগোপযোগী নয় বলতে বোঝায় হচ্ছে যে লিখিত সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না, খুব কঠিন পদ্ধতি সংশোধন করা। তার জন্য কি হয়, যদি কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয় আর সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যদি ভারতের সংবিধানে বা যে কোনো দেশের সংবিধানে যদি কি করতে হয়, যে সংশোধন করতে হয়, তখন কিন্তু সেটা খুব দ্রুত সেই সংবিধান সংশোধন করা যায় না। তার জন্য কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা ডিমেরিটস বা অসুবিধা বলতে পারো। তারপরে দেখো যে জটিলতা। যে লিখিত সংবিধানের মধ্যে কিন্তু অনেক সময় জটিলতা দেখা যায়, যে সংবিধানের মধ্যে অনেক সময় কি হয়, যে অনেক ভাষাগত জটিলতা দেখা যায়, আর তা নিয়ে তর্ক বিতর্ক হয়।
তাহলে এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে অসম্পূর্ণতা। তাহলে একটা লিখিত সংবিধানের মধ্যে দেশ কিভাবে পরিচালিত হবে তার সম্পর্কে যে সমস্তটাই একদম লিখে থাকবে A to Z, সেটা কিন্তু থাকে না। ঠিক আছে, সেই জন্য একটা অসম্পূর্ণতা লক্ষ্য করা যায়। তারপরে দেখো যে মৌলিক অধিকারের রক্ষা কবচ নয়। তাহলে মৌলিক অধিকারের রক্ষা কবচ নয় হচ্ছে এর মধ্যে লিখিত সংবিধান। লিখিত সংবিধানে মৌলিক অধিকার প্রদান করার সঙ্গে সঙ্গে ওদের অনেক বাধা নিষেধ দেওয়া থাকে। তাহলে সেই বাধা নিষেধগুলিকে কাজে লাগিয়ে সরকার কি করতে পারে, যে সরকার মানুষের যে মৌলিক অধিকারকে সংকুচিত করতে পারে। তাহলে এই হয়ে গেল অসুবিধা, আর এই হয়ে গেল লিখিত সংবিধানের সুবিধা। তাহলে সুবিধা হচ্ছে স্পষ্টতা, লিখিত আকারে থাকে, সবাই সচেতন থাকে সেই ব্যাপারে। স্থায়িত্ব সহজে পরিবর্তন করা যায় না, তার জন্য স্থায়িত্ব দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় অবস্থার পক্ষে অপরিহার্য। তাহলে যুক্তরাষ্ট্রীয় অবস্থার ক্ষেত্রে অপরিহার্যতা, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতা আগে থেকেই লেখা থাকে, কার কতটুকু ক্ষমতা, তার জন্য আর কোনো ভেজাল লাগে না বা সমস্যার সৃষ্টি হয় না। গণতন্ত্রের স্বরূপ বজায় থাকে, অর্থাৎ আগে থেকেই ভারতের নাগরিকের বা কোনো দেশের নাগরিকের মৌলিক অধিকার সমূহ লিখিত আকারে থাকে। ঠিক আছে। তারপরে অসুবিধা বলতে যুগোপযোগী নয়, অর্থাৎ লিখিত সংবিধান সাধারণত দুষ্পরিবর্তনীয় হয়। তার ফলে কি হয়, যে দ্রুত সংবিধান সংশোধন করা যায় না, তার একটা অসুবিধা। তারপরে জটিলতা সৃষ্টি হয়, যে অনেক সময় লিখিত সংবিধানের মধ্যে ভাষাগত জটিলতা দেখা যায়। তারপরে অসম্পূর্ণতা, যে সমস্ত যে শাসন পরিচালনা করার জন্য সমস্ত কার্যাবলী কার কি ক্ষমতা তার সম্পূর্ণটা লেখা তো অসম্ভব, তার জন্য অসম্পূর্ণতা দেখা যায়। আর মৌলিক অধিকারের রক্ষা কবচ নয়, অর্থাৎ মৌলিক অধিকার তো দেওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে অনেক বাধা নিষেধ দেওয়া থাকে, তার জন্য সেই বাধা নিষেধকে কাজে লাগিয়ে সরকার অনেক সময় মৌলিক অধিকারকে সংকুচিত করে। তারপরে হচ্ছে অলিখিত সংবিধান, অর্থাৎ আনরিটেন কনস্টিটিউশন। তার সুবিধা কি, যে যুগোপযোগিতা, যে কোনো একটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য, ঠিক আছে, উদ্ভূত কোনো একটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য সহজেই কি করা যায়, অলিখিত সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়, অর্থাৎ সহজেই পরিবর্তন করা যায়। আর তার ফলে কি হয়, যে কি কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সংবিধান সহজেই পরিবর্তন করা যায়, তাহলে এর জন্য এটাকে বলা হয় যুগোপযোগিতা। তারপরে দেখো বিরোধিতার সম্ভাবনা না থাকা। তাহলে এই সংবিধানে, অলিখিত সংবিধানে বিরোধিতার সম্ভাবনা থাকে না। কিসের জন্য, যে সংবিধানকে জনগণের ইচ্ছা অনুযায়ী কোনো একটা দেশের জনগণ যদি চায় যে সংবিধান পরিবর্তন করা হোক, তাহলে সহজেই সংবিধান পরিবর্তন করা যায়, কারণ এটা সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে জরুরি অবস্থার উপযোগী হওয়া। তাহলে জরুরি অবস্থা, কোনো যদি ইমার্জেন্সির কোনো সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে কি হয়, যে খুব দ্রুত যদি সংবিধান পরিবর্তন করতে হয়, তাহলে অলিখিত সংবিধান হচ্ছে একটা সুপরিবর্তনীয় সংবিধান সাধারণত, যে সহজেই সংবিধান পরিবর্তন করা যায়। আর তার জন্য কি করা যায়, যে জরুরি অবস্থায় এটা একটা উপযোগী অলিখিত সংবিধান, যে সহজেই পরিবর্তন করা যায়। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে অস্পষ্টতা। অলিখিত সংবিধান এর জন্য অস্পষ্ট, আর লিখিত সংবিধান দেখো স্পষ্ট, অর্থাৎ লিখিত আকারে থাকে আগের থেকেই, কিন্তু অস্পষ্ট অর্থাৎ অলিখিত সংবিধানে আগের থেকে তো কোনো সংবিধান সভা দ্বারা এই সংবিধান লেখা হয়নি, রীতিনীতি আর কি আইন সভার আইন পাস তার দ্বারা সংবিধান আর কি রচিত হয়। তাহলে এখানে একটা অস্পষ্টতা দেখা যায়। তারপরে হচ্ছে সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা। তাহলে সরকার স্বৈরাচারী হতে পারে, অর্থাৎ সরকার নিজেই সংবিধান পরিবর্তন করে ফেললো এবং সংবিধান পরিবর্তন করে নিজের ক্ষমতা বৃদ্ধি করে ফেললো। ঠিক আছে, যে সরকার সহজে কি করতে পারে, যে যেহেতু অলিখিত সংবিধান হচ্ছে একটা সুপরিবর্তনীয় সংবিধান এবং এর দ্বারা আর কি আইন সবার কাছে প্রচুর ক্ষমতা থাকে। যেমন ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান, তাহলে ব্রিটেনের আইন সভা কি করতে পারে, খুব সহজেই সংবিধান পরিবর্তন করতে পারে। তাহলে এই সংবিধান পরিবর্তন করার ফলে কি হয়, যে সরকার নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারে, নিজের ক্ষমতা বাড়িয়ে ফেলতে পারে। তাহলে এর দ্বারা সরকার স্বৈরাচারী হয়ে উঠবে। তাহলে সরকার নিজের যা ইচ্ছা হবে তাই করবে, তাহলে তার দ্বারা একটা খারাপ দিক, তাই না? সরকার যা ইচ্ছা তাই তো করতে পারে না, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি কাজ করে তাহলে সেটা কি ঠিক, সেটা ঠিক না। তারপরে হচ্ছে আইন সভার প্রাধান্য। তাহলে অলিখিত সংবিধান যেই দেশে আছে সেখানে আইন সভার প্রাধান্য থাকে বিচার বিভাগের তুলনায়। ঠিক আছে, যেমন ব্রিটেনে অলিখিত সংবিধান আছে, সেখানে আইন সভার প্রাধান্য বেশি, আইন সভার কাছে প্রচন্ড ক্ষমতা। ব্রিটেনের আইন সভাকে বলা হয় যে ব্রিটেনের আইন সভা হচ্ছে এমন একটি আইন সভা যে কিনা পুরুষকে মহিলা এবং মহিলাকে পুরুষ করা ছাড়া যে কোনো কিছু করতে পারে, এমন ক্ষমতা, এমন শক্তিশালী বলা হয় ব্রিটেনের আইনসভাকে। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেল। এবার দেখব যে সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সুবিধা অসুবিধা। এখন দেখো যে সুপরিবর্তনীয় সংবিধান অর্থাৎ ফ্লেক্সিবল কনস্টিটিউশনের সুবিধা কি। সুবিধা হচ্ছে যে যুগোপযোগিতা, অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান বলতে যেই সংবিধানকে খুব সহজেই পরিবর্তন করা যায়,
আর তার জন্য সেটা হচ্ছে যুগোপযোগিতা, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানকেও যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজেই সংবিধান সংশোধন করা যায়, তার জন্য এটা যুগোপযোগী। ঠিক আছে, এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে জরুরি অবস্থায় উপযোগী। তাহলে জরুরি অবস্থা অর্থাৎ কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আর কি হলে, ধরো যুদ্ধ বেঁধে গেল বা দেশের ভিতরেই কোনো আর কি সশস্ত্র বিপ্লব আন্দোলন চলছে, সেই সময় কি হয়, যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয় তখন খুব সহজেই কি করা যায়, যে দ্রুত সংবিধান সংশোধন করা যায়, তার জন্য এটা হচ্ছে একটা সুবিধা সুপরিবর্তনীয় সংবিধান। তারপরে হচ্ছে বিক্ষোভের সম্ভাবনা কম থাকে। তাহলে জনগণ, একটা দেশের জনগণ, তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু তারা যদি সরকারকে জানায়, তারপরে সেই সরকার কি করতে পারে, যে সংবিধান সেখানে আইন প্রণয়ন করতে পারে, সংবিধান পরিবর্তন করতে পারে খুব সহজেই। তাহলে যেই দেশের সংবিধান সুপরিবর্তনীয়, সেখানে কি হয়, যে খুব সহজেই সংবিধান সংশোধন করা যায়, আর তার দ্বারা জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়িত হয়। আর অসুবিধা কি, যে অসুবিধা হচ্ছে সরকারের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা। দেখো, সরকার যদি জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণ যা বলে সেটা শুনেই যদি সরকার আইন প্রণয়ন করে তাহলে তো সেটা ভালো দেশের জন্য। কিন্তু সরকার যদি জনগণকে উপেক্ষা করে, নিজের যদি শুধু ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, নিজের স্বৈরাচারী হয়ে ওঠে, এই সুপরিবর্তনের সংবিধান বলে আর কি সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় বলে সরকার সংবিধান পরিবর্তন করে আর কি মানুষদের যে অধিকার, জনগণের যে অধিকার সেটা ক্ষুণ্ণ করলো আর নিজের ক্ষমতা বৃদ্ধি করলো, তাহলে এটা একটা স্বৈরাচারী হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সুপরিবর্তনীয় সংবিধান। তারপরে দেখো, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা। যেই দেশের মধ্যে এই সুপরিবর্তনীয় সংবিধান দেখা যায়, সেখানে সংবিধান খুব দ্রুত পরিবর্তন করা যায়, আর তার ফলে কি হয়, যে সরকার যদি চায় তাহলে নাগরিকের যে অধিকার সেটা ক্ষুণ্ণ করতে পারে সংবিধান সংশোধন করে। তারপর হচ্ছে বিচার বিভাগের দুর্বলতা। তাহলে এখানে কিন্তু আইন সবার প্রাধান্য থাকে। যেই দেশে ফ্লেক্সিবল কনস্টিটিউশন দেখা যায়, যেমন ব্রিটেনে, সেখানে কিন্তু আইন সবার প্রাধান্য দেখা যায়, অর্থাৎ আইন সবার কাছে ক্ষমতা বেশি থাকে। আর তার দ্বারা কি হয়, যে সরকার কি করতে পারে, যে কোনো এমন আইন পাশ করে দিল যার দ্বারা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা শুরু করে দিল। তাহলে একটা দেশে বিচার বিভাগ, তারপরে শাসন বিভাগ এবং আইন বিভাগ, এই তিনটা বিভাগ কিন্তু পৃথকভাবে যদি কাজ করে নিরপেক্ষভাবে, তাহলেই কিন্তু সেটা ভালো একটা রাষ্ট্রের পক্ষে। কিন্তু যদি এক বিভাগ আরেক বিভাগের উপর হস্তক্ষেপ করে, আইন বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করে বা শাসন বিভাগ বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা সেই দেশের পক্ষে ভালো নয়, সেই দেশের জনগণের পক্ষে ভালো নয়। তাহলে একটা বিচার বিভাগ দেশের কি হওয়া উচিত, নিরপেক্ষ হওয়া উচিত, ঠিক আছে, স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে। কিন্তু অনেক সময় আর কি আইন সবার প্রাধান্য বেশি থাকায় আইনসভায় এমন কোনো আইন পাশ করে দিল যার দ্বারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে সরকার। তাহলে এটা হচ্ছে অসুবিধা। এবার দেখবো দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ যেই সংবিধানকে আর কি সংশোধন করা খুব কঠিন, ঠিক আছে, খুব সহজে আর কি সংশোধন করা যায় না সংবিধান। তাহলে প্রথম হচ্ছে স্থায়িত্ব। তাহলে এই সংবিধানে কি করা যায়, যে সহজে সংবিধান সংশোধন করা যায় না, আর তারপরে সংবিধানের স্থায়িত্ব বজায় থাকে। তারপর হচ্ছে সুরক্ষিত নাগরিক অধিকার। যেই সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় না সংবিধান, সেখানের মধ্যে যে আর কি নাগরিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে যেই দেশের সংবিধানে, তা সহজে পরিবর্তন করা যায় না। তাহলে একটা ভালো দিক, যে নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। কিন্তু যেই দেশের মধ্যে আর যেই দেশের সুপরিবর্তনীয় সংবিধান আছে, সেখানে খুব সহজেই সংবিধান পরিবর্তন করা যায়, আর তার ফলে নাগরিক অধিকার কি করতে পারে, যে ক্ষুণ্ণ করতে পারে সরকার। তাহলে সুরক্ষিত থাকে নাগরিক অধিকার এই দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপর হচ্ছে যে সরকারের স্বৈরাচারী হওয়ার পথে বাধা। তাহলে সরকার স্বৈরাচারী কখন হয়ে উঠবে, যে সংবিধান পরিবর্তন করে সেই সংবিধানে সরকারের প্রাধান্য, অর্থাৎ সরকারের ক্ষমতা বৃদ্ধি করবে। কিন্তু এখানে তো সংবিধান সহজে পরিবর্তন করাই যায় না, ঠিক আছে, দুষ্পরিবর্তনীয় সংবিধানে খুব সহজে সংবিধান পরিবর্তন করা যায় না, খুব কঠিন একটা প্রসেস, খুব কঠিন একটা পদ্ধতির পরে সংবিধান চেঞ্জ হয় বা পরিবর্তন হয় বা সংশোধন হয়। তাহলে এর দ্বারা কি হয়, যে সরকার অত সহজে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, বাধা হয় তারা এই সংবিধান। তারপরে দেখো অসুবিধা। তাহলে এই তো হয়ে গেল সুবিধা। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে যুগোপযোগী না হওয়া, অর্থাৎ আর কি সময়ের সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তন করার যদি প্রয়োজন হয়, কিন্তু যেহেতু এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান, সহজে পরিবর্তন করা যায় না, তার জন্য কি হয়, যে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার জন্য কিন্তু সহজেই আর কি সংবিধান সংশোধন করা যায় না, এটা একটা অসুবিধা। তারপর হচ্ছে জরুরি অবস্থায় উপযোগী নয়। তাহলে ধরো এমন একটা কোনো জরুরি অবস্থা, অর্থাৎ ইমার্জেন্সি সৃষ্টি হলো কোনো একটা দেশে, সেখানে আর কি খুব দ্রুত সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু যেই দেশে দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে, মানে খুব সহজে সংবিধান সংশোধন করা যায় না, সেখানে একটা বাধা হয়ে দাঁড়াবে।
যে যেহেতু সেই দেশের দরকার যে সংবিধান সংশোধন করা হোক খুব দ্রুত, যেহেতু ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা, কিন্তু সেখানে এটা সম্ভব নয়, কারণ প্রসেসটা কঠিন প্রসেস। তাহলে এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে রক্ষণশীলতা। তাহলে অনেক সময় কি হয় যে এই সংবিধান খুব সহজে কি হয় যে পরিবর্তন করা যায় না। তার জন্য কি হয় যে অনেক সময় এই আর কি জাতির উন্নতি, কোনো একটা দেশের উন্নতিতে আর কি বাধা হয়ে দাঁড়ায় এই সংবিধান। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, তাদের সুবিধা অসুবিধা, এবং সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সুবিধা অসুবিধা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সঙ্গেও তোমরা শেয়ার করতে পারো, যাতে তোমাদের বন্ধুরাও সংবিধান সম্পর্কে জানতে পারো।